কৃষ্ণনগর নামের সুন্দর গ্রামে বাস করত নারায়ণ নামে এক বৃদ্ধ কৃষক। দুই ছেলে, বউকি নিয়ে তার সংসার। পরের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে তার সংসার চলত, কিন্তু বয়সের ভারে এখন সে শয্যাশায়ী। একদিন নারায়ণ মৃত্যুশয্যায় শুয়ে আছেন। নারায়ণের স্ত্রী পাশে বসে কান্না করছেন। ওগো, এভাবে আর কান্না করো না। আমার এমনিতেও তোমাদের অবস্থা দেখে কষ্ট হচ্ছে, তার উপর তোমরা আর কান্না করে আমার কষ্ট বাড়িও না। তিনি দুই ছেলের দিকে তাকিয়ে হাতের ইশারায় তাদের কাছে এসে বসতে বললেন। তারা কাছে এসে বসল। তিনি কান্না কণ্ঠে বললেন, বাবা সুভাষ, সুরেশ, তোরা তো দেখতেই পাচ্ছিস তোর বাবার শেষ সময় চলে এসেছে। এখন কিন্তু সংসারের হাল তোদেরই ধরতে হবে। এমনিতেও তোর বাবা একজন দরিদ্র কৃষক, তোদের জন্য কিছুই রেখে যেতে পারিনি ভিটে মাটি ছাড়া। এখন তোদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোরাই সংসারের হাল ধরবি আর তোর মায়ের খেয়ালটা রাখবি। যেভাবেই হোক নিজের পায়ে নিজেকে দাঁড় করাবি, আর তোর মায়ের যথাযথ যত্ন নিবি, মাকে আগলে রাখবি। আর যতটুকু জমি বর্গা নিয়ে ফসল ফলিয়েছি, সেই ফসল সময় মতো বেচে জমিদারের টাকা পরিশোধ করিস। এবার আর ফসল ঘরে তোলার সৌভাগ্য আমার হবে না রে। বাবা, তুমি এভাবে বলো না। তোমার দোয়া সাথে থাকলে সবকিছু করতে পারবো আমরা। তুমি এখন বিশ্রাম নাও। সুভাষ তার বাবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। পরদিন সকালবেলা সুরেশ, সুভাষ আর তাদের মা কান্নাকাটি করতে লাগলো। নারায়ণ কৃষক আর বেঁচে নেই। আশেপাশে মানুষজন জড়ো হলো। সবাই দুঃখ করতে লাগলো আর বলল, আহারে, নারায়ণ কৃষক কত ভালো একজন মানুষ ছিল। ভাই, ঠিক কইছেন। মানুষটা যে হুট করে অসুস্থ হয়ে মারা যাবে কে জানতো। তার পরিবারের পাশে কে দাঁড়াবে এখন আল্লাহই জানে। বড় ছেলেটা তো সবে মাত্র পড়াশোনা শেষ করছে, এখনো তো কিছু করে না। তার দুই ছেলে আর বউ না জানি আবার না খেতে পেরে মারা যায়। বেচারা, কি যে হবে এখন। আমরা হয়তো এক দুই দিন দেখতে পারবো প্রতিবেশী হিসেবে, তারপর তো ওদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। পাড়া প্রতিবেশীরা সবাই আহাহু করে সুভাষ আর সুরেশ আর তার মাকে সান্ত্বনা দিয়ে যে যার মতো করে চলে গেল। এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ল নারায়ণের বউ ও তার ছেলেরা। একে তো নিজেদের তেমন সহায় সম্পত্তি নেই যে কিছু করবে, অন্যদিকে জমিদারের পাওনা টাকা পরিশোধ করতে হবে। তারা যেন অথৈ সাগরে পড়ল। কয়েকদিন পর, মা, তুমি এত চিন্তা করো না তো। আমি জমিদারের পাওনা টাকা পরিশোধ করার ব্যবস্থা করব। আর বাবাকে তো আমি কথা দিয়েছি। কিভাবে কি করবি তুই? মা, আমাদের হয়তো জায়গা জমি টাকা পয়সা তেমন কিছুই নাই, কিন্তু আমরা দুই ভাই মিলে পরিশ্রম করে কাজ করলে সুদিন আমাদের ফিরে আসবেই মা। টাকা ছাড়া তো আর দুনিয়া চলে না। ব্যবসা করব, তাতে তো টাকা লাগবে। পরের জমিতে বর্গা খাটবো, তাতেও টাকা লাগবে। এত টাকা তো এই মুহূর্তে আমাদের কাছে নেই মা। মা, শহরে যেতেও টাকা লাগবে, আর শহরে তো আমাদের কেউ নেই। তোমাকে একা রেখে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। বাজার এত টাকা করে নাই আমাদের। তবে আমার মাটির ব্যাংকে যে কয়টা টাকা জমানো আছে, ওই টাকা দিয়ে তোরা চাইলে কিছু একটা করতে পারস। আর আমার হাতের এই দুইটা চুরি নে বাবা, এইটা বেচে কিছু টাকা পাবি। এ কি বলছো মা? চুরি দুটো বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি, এটা আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। তুমি এত চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হবেই। এমনিতেই তোমার শরীর খারাপ, এত দুশ্চিন্তা করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আর চুরি দিয়ে কি হবে? তোরা ভালো থাকলে তাতেই আমার শান্তি। এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না। মা, আর একটু ধৈর্য ধরো। যা করার এই গ্রামে থেকেই করতে হবে আমাদের। মাও একা, মাকে তো দেখার কেউ নেই।
জমিদারের পাওনা টাকা এসব তো পরিশোধ করতে হবে, নইলে ভিটেমাটি সব কেড়ে নেবে ওরা। সুভাষ চলে গেল নদীর ধারে। সকাল থেকে পেটে কোনো দানা পানিই পড়ে নাই। খিদে পেট চোচো করছে তার। এদিকে ঠান্ডা বাতাস পেয়ে কখন যে সুভাষের চোখ লেগে আসলো টেরও পেল না। নদীর কূলেই ঘুমিয়ে পড়ল সে। সুভাষ, সুরেশ, কই গেলি রে বাপু? কই, তোরা খাবি না? এই তো মা, এই তো মা। সুভাষ কোথায় রে? বড়দাকেও তো অনেকক্ষণ দেখি না, কই যে গেল? যা তো দেখে আয়। আর ভালো লাগে না, পারি না বাপু তোদের নিয়ে। সারাদিন বাইরে টোটো করিস, তোদের বাপ বেঁচে থাকলে এদিন আর দেখা লাগতো না। আবার শুরু করলে তোমার প্যান প্যানানি। বাড়িতে একদমই শান্তি নাই। বড়দা, ও বড়দা, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে শান্তিতে ঘুমাচ্ছ। কি হলো রে? একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ি চলো, মা ডাকছে ভাত খেতে। দুই ভাই বাড়ির পথে হাঁটা শুরু করলো। যেতে যেতে চিন্তা করতে লাগলো কি করা যায়। মা, ভাত খেতে দাও, ক্ষুধায় পেট চোচো করছে। কি রেঁধেছো দেখি? বাড়িতে কিছু আছে যে ভালো কিছু রাঁধবো? শাক পাতা ছাড়া কি আছে আর আমাকে? যা আছে তা দিয়ে খেয়ে নে বাবু তোরা। আমার একটা মাটির ব্যাংক আছে, তাতে কিছু টাকা জমানো আছে। তোরা এক কাজ কর, সেই জমানো টাকা দিয়ে তোরা দুই ভাই বাজারের উপর একটা দোকান দে। কিসের দোকান দিব? দোকানে সদাইপাতি তুলতে তো অনেক টাকা লাগবে। কোথায় পাবো এত টাকা? আচ্ছা বড়দা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আমরা যদি আমাদের বাগান থেকে কিছু কলাপাতা আর চাটাই নিয়ে এসে সেই চাটাই আর কলাপাতা ব্যবহার করে যদি একটা ছাউনির মতো কিছু বানিয়ে একটা অস্থায়ী দোকান দিই বাজারে, তাহলে কেমন হয় বলো তো? কয়েকটা চেয়ার আর একটা টেবিল, কয়েকটা থালা বাসন আর গ্লাস আছে বাড়িতে। যা আছে ওটা নিয়েই আমরা দোকান খুলব। আর বাড়ি থেকে মা ভাত তরকারি রান্না করে দেবে। মার হাতের রান্না তো অসাধারণ। আর বাজারের ওপর তো সারাদিন কম বেশি লোকজনের আনাগোনা লেগেই থাকে। ভালো বুদ্ধি তো। এইটা করলে অবশ্য আমাদের কাছে যা অল্প টাকা আছে সেটা দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। আর হোটেলের নাম হবে দুই ভাইয়ের হোটেল। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালে মায়ের কাছ থেকে দেয়া দোয়া আর টাকা নিয়ে দুই ভাই বাজারে গেল জায়গা ঠিক করতে। যেখানে হাট বসে সেখানে খালি একটি জায়গা পেল। ওখানে বাজারে কমিটির অনুমতি নিয়ে কাজ শুরু করলো দোকান গোছানোর। 2-3 দিনের মধ্যে দোকানটার দাঁড় করে ফেলল। দোকান তো দাঁড়িয়ে গেল। এবার বাড়ি থেকে থালা বাসন, চেয়ার টেবিল আর দোকান সাজানো হয়ে গেলেই হয়। আগামীকাল হাটের দিন। দুই ভাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি, কাল থেকে আমরা দোকান চালু করব। পরের দিন মাকে নিয়ে দোকানে উদ্বোধন করলো। দুই ভাই মিলে হাঁক ডাক শুরু করলো। আসেন আসেন, নতুন হোটেল, ভাতের হোটেল। এসে পেট পুরে খেয়ে যান। এখানে ভাত, ডাল, তরকারি সবই পাবেন। আসেন আসেন। একজন দুজন করে দোকানে কাস্টমার আসা শুরু করলো। ভালো রান্না পেয়ে ধীরে ধীরে হোটেলের ব্যবসা ভালো হতে লাগলো। তবে কিছুদিন যেতে না যেতেই কুনজর পড়লো তাদের ব্যবসার উপর। পাশের গ্রামের ভবঘুরে বিমল ফন্দি আটতে থাকলো কি করে ব্যবসা নষ্ট করা যায়। একদিন দোকানে এসে বিমল কথা চলে দুই ভাইকে ব্যস্ত রেখে তার ঘাড়ে ভর করা ভূতকে বলল, দুষ্ট ভূত, যাও ভাতের হাঁড়িতে বালি আর কাকড়গুলো একটু মিশিয়ে দিয়ে এসো। দোকানে খেতে আসা লোকজন খেতে গিয়ে ভাতে বালি আর কাকড় পেল। শুরু হইতেই ঠকবাজির ব্যবসা শিক্ষা গেছো? এসব কি মিশাইছো ভাতে? বালি আর কাকড়ে ভরা ভাত? আরে আরে, আপনাদের কোথাও ভুল হচ্ছে ভাই। আমরা কোনো কিছু মেশাইনি। ভাত খেতে না পেরে রেগে মেগে চলে গেল লোকজন। পরের দিন তরকারি খেতে গিয়ে ছাই।
ব্যবসার এই অবস্থা দেখে দুই ভাইয়ের মাথায় হাত। তারা খুঁজে পেল না কে করছে এইসব। মন খারাপ করে সকাল সকাল সব গুছিয়ে তারা বাড়ির পথে চলল। আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? সর্বনাশ হয়ে গেছে মা। কে যেন শত্রুতা করে আমাদের খাবারে 2 দিন ধরে বালি, কাঁকড়া আর ছাই এসব মিশিয়ে দিচ্ছে। কি বলিস? কার কোন নজর পড়লো আমাদের উপর? কি হবে হোটেল বন্ধ হয়ে গেলে? কটা দিন তো ভালোই চলছিল সব। পরের দিন বিকেলে তাদের বাড়ির উপর এক সাধু বাবা আসলো। তিনি এসে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি খুব ক্ষুধার্ত, 2 ভাত খেতে দেবেন? সারাদিন পেটে কোনো দানা পানি পড়েনি, কটা খেতে দিন না গো মা। বাবাজি, কে আপনি? আমি অনেক দূর থেকে এসেছি মা। বাড়ির ভেতরে আসুন, আমার ঘরে তো তেমন খাবার নাই, অল্প কিছু খাবার আছে। তাতেই আমার চলবে। সুভাষে মা সাধু বাবাকে ভাত খেতে দিল। ভাত খেতে দিয়ে সে সাধু বাবাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে সাধু বাবা বলল, দাঁড়াও মা, সমাধান আছে আমার কাছে। সত্যি? হ্যাঁ, আমার কাছে একটা জাদুর আয়না আছে। তাতে কে সব করছে ওই আয়নায় তাকিয়ে সব দেখা যাবে। তারপর তোমাদের সমস্যার সমাধান করা যাবে। সাধু বাবা ব্যাগ থেকে আয়না বের করে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শুনে আয়নায় অপরাধীর দেখা দিল। বাড়ির সবাই অবাক, আয়নাতে তো ভূত দেখা যাচ্ছে। একই কাণ্ড, আয়নায় তো সব দেখিয়ে দিল। অপরাধী কে? বিমল। বিমলের ঘরের ভূত তাহলে এসব করছে। এবার তাহলে ভূতকে ধরার পালা, কিন্তু ভূতকে ধরবো কিভাবে? এই জাদুর আয়নাটা আমি তোমাদেরকে দিলাম, তোমরা তোমাদের দোকানে রাখবে সব সময়। তোমরা না খেয়ে আমার ক্ষুধা নিবারণ করেছো, তোমাদেরকে খুশি হয়ে আমি এই আয়নাটা দিলাম। দোয়া করছি তোমরা তোমাদের পরিশ্রম দিয়ে অনেক বড় হবে, আমার মতো দুঃখী মানুষের সেবা করবে। সাধু বাবার পরামর্শে সুভাষ আর সুরেশ অপরাধীকে ধরার জন্য না জানার ভান করে আগের মতো দোকান খুলে সব সাজিয়ে নিল। জাদুর আয়নাটিকে দোকানের এক কোণে লুকিয়ে রাখলো। দোকান খুলে তারা অপেক্ষায় রইল বিমল কখন আসবে। দোকান খুলতেই বিমল এসে আগের মতো গল্প জুড়ে দিল, কিন্তু তারা এবার চোখে চোখে রাখলো বিমলকে। বিমল আজকে ভালো মানুষের মতো এসে গল্প করে চলে গেল। যাহ, আজকে আর বিমলকে ধরা গেল না। তবে অনেকদিন পর দোকান খুলে বেচাকেনা ভালোই চলল। বড়দা, আজকের মতো বাড়ি গিয়ে আরাম করি, চলো। তারা দুই ভাই অপেক্ষা করে বাড়ি ফিরে গেল। আজকে কেমন বেচাকেনা হলো বাবা? ভালো হয়েছে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় তোরা, কাল সকালে আবার কাজে যাবি। পরের দিন তারা সকাল সকাল সবকিছু গুছিয়ে দোকান খুলল। দোকানে সকাল সকাল ভিড় জমতে শুরু করলো। সুভাষ আর সুরেশ কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজকে তাদের কষ্ট করে রান্না লাগছে না, যে যা খাবে তাই শুনে আয়নার কাছে গিয়ে বলছে, আর সাথে সাথেই সেই খাবার তৈরি হয়ে যাচ্ছে। তাই দোকানে অনেক ভিড়। সকাল গড়িয়ে দুপুরে বিমল আসলো দোকানে। কি খবর তোদের? বেচা কিনা তো বিন্দাস চলছে, তাই না? ভগবানের কৃপায় ভালোই চলছে। হ্যাঁ, ভালো হলেই ভালো। আজকে আমাদের হোটেলের খাবার খেয়ে দেখ না। আরে না, আজ না, অন্য আরেকদিন খাবো। গল্প করতে করতে সুরেশও চোখে চোখে রাখছিল বিমলকে। বিমলের পকেটে ছিল একটা ছোট্ট শিশি, শিশিতে ছিল ইঁদুর মারার বিষ। কথার মাঝখানে ডালের হাড়িতে পকেট থেকে বোতল বের করে বিষ মিশিয়ে দিল। বিষ মেশানোর সাথে সাথে সুভাষ আর সুরেশ এবার আয়নাতে সব দেখে বিমলকে আটকানোর চেষ্টা করে। দুই ভাই মিলে বিমলকে ধরে ফেলল। দুই ভাই বাজারের সবাইকে খুলে বলল। তারপর সাধু বাবার কাছে নিয়ে গেল বিমলকে, ওর ঘাড়ে ভর করা ভূতের বিচার করতে। আমার হাত থেকে আর রক্ষা পাবি না তুই, অনেক ক্ষতি করেছিস সবার। সাধু বাবা তার হাতে থাকা লাঠি দিয়ে ঝাড়ফুঁক করে বিমলের উপর ভর করা ভূতকে হাজির করল। ভূতকে যখনই বোতলবন্দি করতে যাবে তখনই ভূত হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো।
এবারের মতো ক্ষমা করে দিন আমাকে। আর কোনোদিন আরো রুটি রোজগার নষ্ট করব না। এখান থেকে অনেক দূরে চলে যাব। এবার তোর আর রক্ষা নেই, তুই সুযোগ পেলেই মানুষের ক্ষতি করবি। এই বলে সাধু বাবা বিমলের ভূতকে বোতলবন্দি করে ফেলল। বাড়ি ফিরে সুভাষ আর সুরেশ সব ঘটনা মাকে খুলে বলল। মা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, পরিশ্রমী আর সৎ মানুষের কষ্ট কখনো বৃথা যায় না। তোরা দুই ভাই সবসময় একসাথে ভালো কাজ করবি, মানুষকে বিপদে আপদে সাহায্য করবি, তাতেই তোদের মঙ্গল হবে। এইভাবে সুভাষ আর সুরেশ অল্প কিছুদিনের ভেতর ব্যবসা করে জমিদারের পাওনা পরিশোধ করে মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করল।